ঘূর্ণিঝড় রিমালের খবর জানতে আমরা এবার যাচ্ছি পটুয়াখালীতে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাস। কাজল, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে আর ক্ষতিগ্রস্ত মানুষরা কি আসলে বাড়ি ফেরা শুরু করেছেন, আমাদেরকে জানাবেন। মিতা, আপনি ঠিকই বলেছেন যে পটুয়াখালী শহরে কিন্তু আহ, আহ, উপকূলের সাথে সাথে কিন্তু পটুয়াখালী শহরও কিন্তু প্রচুর সড়ক এবং অলিগলি তলিয়ে গেছিল এবং অনেক ঘরবাড়িতে পানি উঠেছে এবং আমার পিছনে দেখছেন যে একটা বস্তি কিন্তু তলিয়ে আছে। এবং আমি যেটি বলতে চাই সেটি হলো যে এখানে আজ সকালে কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম তিনি কিন্তু পটুয়াখালী জেলার ক্ষয়ক্ষতি নিয়ে কিন্তু একটা চিত্র তিনি তৈরি করেছেন এবং সেটি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেটি সাংবাদিকদেরকে সরবরাহ করেছেন। সেখানে আমরা দেখেছি যে পটুয়াখালীতে প্রায় 9,000 পুকুর এবং 120টি ঘের তলিয়ে গেছে, সম্পূর্ণ তলিয়ে গেছে, যার টাকার অঙ্কে ক্ষতি দাঁড়িয়েছে যে 13,30,00,000 টাকা। এছাড়া সে 3500 কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, যেখানে টাকার অঙ্কে সে 28 কোটি টাকা তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করেছেন। এখানে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে তাদের 7 কিলো বেড়িবাঁধ জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এখানে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে তাদের বিদ্যুতের খুঁটি অনেক জায়গায় পড়ে গেছে এবং আজকে দুদিন ধরে পটুয়াখালী জেলায় বিদ্যুৎবিহীন অবস্থায় আছে, কোথাও বিদ্যুৎ সংযোগ আসছে আবার চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কৃষি বিভাগ তারা এখনো নিরূপণ করতে পারেনি তাদের ক্ষয়ক্ষতি, কিন্তু তাদের মাঠে জরিপ চলছে, তারা শীঘ্রই ক্ষতিপূরণ দেবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতা, পটুয়াখালী থেকে জানছিলাম ঘূর্ণিঝড়ের পরবর্তী ক্ষয়ক্ষতির অবস্থা। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতির বিষয়ে জানতে আমরা এখন যাচ্ছি বাগেরহাটের ফকিরহাটে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির সীমা কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। আসলে ক্ষয়ক্ষতি বলতে এই ক্ষয়ক্ষতি ব্যাপক। রিমাল যে ধ্বংসযজ্ঞ রেখে গেছে তা ক্যামেরার লেন্স জল কিন্তু এই অর্থাৎ পানি এই অঞ্চলের পুরো এলাকা প্লাবিত। মানে এটা সেভ করার চেষ্টা করে। রিমালের প্রভাব নিয়ে বলবো আর কি, দুর্যোগ নিয়ে বলার দরকার নেই। প্রশ্ন এখনো কিন্তু যেটা বলে যে জোয়ার এবং ভাটা হলেও কিন্তু এখনো কিন্তু পানির কিন্তু খুব একটা পানি, অল্প কিছু পানি নেমেছে, কিন্তু বেশিরভাগ এলাকায় এখনো প্লাবিত। ঘর বাড়ি হয়তো দেখতে পাচ্ছেন এই অঞ্চলের মানুষ। এবং আমরা আসলে আসছিলাম যখন সড়কে পথে, প্রধান সড়ক থেকে শুরু করে প্রত্যেকটি সড়কে গাছ গাছালি উপড়ে পড়েছিল এবং এই এলাকার বেশিরভাগ মানুষই এখনো কিন্তু আসলে ঘরে ফিরতে পারেনি, যেটা বলা হচ্ছে তাদের বেশিরভাগ মানুষের ঘরে পানি ঢুকে গেছে এবং বেশিরভাগ মানুষই ওই যখন রিমাল হচ্ছিল ঠিক সেই সময় তারা কিন্তু প্রধান সড়কে অর্থাৎ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। বাড়ি এবং আসলে তাদের যে পাশে নদী তা পুরোপুরি সমান হয়ে গিয়েছে বলা যায় এবং এই অঞ্চলটিতে বেশিরভাগ মানুষই এই ক্ষতিগ্রস্ততার শিকার হয়েছে। এবং আমরা যতদূর গেছি এবং দেখেছি যে বেশিরভাগ অঞ্চলেই এই পরিস্থিতি এবং এইখান থেকে শুরু করে বাগেরহাট, খুলনা এবং এই পাশ দিয়ে যে উপকূলীয় অঞ্চলটি রয়েছে সেই এলাকা দিয়ে যদি যাওয়া যায়, খুলনা দাকপ কিংবা কয়রা, খুলনা পার হয়ে বাগেরহাট পার হয়ে সেই অঞ্চলগুলো অনেক বেশি জলোচ্ছ্বাসে, প্রায় 10 থেকে 12 ফিট, কোথাও কোথাও 7-8 ফিট জলোচ্ছ্বাসে কিন্তু প্লাবিত হয়েছে এই এলাকাগুলো এবং সেই কারণে এই অঞ্চলের বেশিরভাগ মানুষের আসলে দুর্ভোগ নেমে এসেছে, যেটা বলছিলাম। এবং এখানে আসলে গত বলা যায় প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেছে। এখানে যে পল্লী বিদ্যুতের সংযোগ সেটি কিন্তু এখনো সেই সংযোগ কিন্তু তাদের আসেনি এবং পাশাপাশি তারা এক ধরনের ঘরে যেতে যেহেতু পারছে না, তারা এক ধরনের উপদ্রুত অঞ্চলে খাবার কিংবা
পানি এই সংকটগুলোতে ভুগছে। এখন দুপুর হয়ে গড়িয়ে যাচ্ছে, কিন্তু আসলে তাদের এখনো আমি যে আলাপ করেছি যে তাদের খাবার সংস্থান বা দুপুরের মধ্যাহ্ন সেটি নেই, কিন্তু তারা ঘরের যে পানি এবং ঘরের যে তাদের যে বাসস্থান সেগুলো আসলে মেরামত করার কাজেই বেশি অনেকের লেগে আছেন। কিন্তু ঘর থেকে বেশিরভাগ মানুষেরই কিন্তু পানি এখনো বেরিয়ে পড়েনি, অর্থাৎ বেরিয়ে যায়নি। তো এইরকম একটা বলা যায় যে উপদ্রুত অঞ্চলে এই ধরনের অবস্থাই বেশিরভাগ জায়গায় বিরাজ করছে। বাগেরহাট থেকে জানছিলাম ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থার খবর।